মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার বন্ধুরা, আপনাদের রোমরহস্য পডকাস্টে স্বাগত। আমি অর্পণ আছি আপনাদের সঙ্গে। আজ আপনাদের জন্য গ্রাম বাংলার একটি ভূতের গল্প, শ্মশানের শাড়ি। শুরু হচ্ছে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, শ্মশানের শাড়ি। গ্রামটার নাম ছিল শালবাগান। চারদিকে শাল গাছ আর বাঁশঝাড়ে ঘেরা এক নির্জন গ্রাম। সন্ধ্যার পর থেকেই এখানে অদ্ভুত নীরবতা নেমে আসে, যেন কেউ অদৃশ্যভাবে সব শব্দ গিলে খায়। গ্রামের এক কোণে ছিল পুরনো শ্মশান ঘাট। বহু বছর ধরে কেউ সেখানে যায় না, কারণ গ্রামের লোকেরা বলে ওখানে রাত হলে ও বের হয়। ও মানে কে সেটা কেউ ঠিক বলতে পারে না। কেউ বলে পেতনি, কেউ বলে শাকচুন্নি, আবার কেউ বলে এটা মানুষের আত্মা নয়, তার থেকেও ভয়ঙ্কর কিছু। একদিন শহর থেকে রমেন নামে এক যুবক তার মামার বাড়িতে এলো। রমেন ছিল সাহসী আর কৌতূহলী। এসব সে একদমই বিশ্বাস করত না। মামা হরিপদ তাকে বারবার বলেছিল, শোন রমেন, সন্ধ্যার পর ওই শ্মশান দিকে যাস না, ওখানে ভালো কিছু নেই। রমেন হেসে বলেছিলেন, মামা, এসব পুরনো কুসংস্কার, আমি তো দেখতেই চাই আসলে কি আছে। গ্রামের অন্য লোকেরাও এই কথা বলল। সবাই যেন আতঙ্কে কাঁপছে, কিন্তু রমেন মনে হলেও তার কৌতূহল আরো বেড়ে গেল। সেই রাতে রমেন ঠিক করলো সে শ্মশান ঘাটে যাবে। রাত তখন প্রায় 10:30। আকাশে পূর্ণিমার চাঁদ আর চারদিকে কুয়াশার আস্তরণ। রমেন একটা লণ্ঠন নিয়ে বেরোলো। গ্রামের রাস্তা পেরিয়ে বাঁশঝাড়ের ভেতর দিয়ে সে এগোতে লাগলো। হঠাৎ সে শুনতে পেল হরকর একটি শব্দ। মনে হলো যেন কেউ শুকনো পাতা দিয়ে মারিয়ে হাঁটছে। রমেন থামল, চারদিকে তাকালো, কিন্তু কেউ নেই। হাওয়ার শব্দ, নিজেকে বোঝালো সে, কিন্তু তার বুকের ভেতর হালকা কাঁপুনি শুরু হয়ে গেছে। শ্মশানটা একেবারে জঙ্গলের ভিতরে। ভাঙা চিতা, পোড়া কাঠ আর ছড়িয়ে থাকা ছাই সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ। রমেন লণ্ঠনটা উঁচু করে ধরল। ঠিক তখনই সে দেখল একটা পুরনো বট গাছের নিচে কেউ বসে আছে। সাদা শাড়ি পরা, এলো চুল করা, মাথা নিচু করে বসে আছে সে। রমেনের বুক ধড়ফড় করে উঠতে লাগলো। সে বলল, কে 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 ওখানে, কে কে? সে জোরে বলল, কিন্তু উত্তর নেই। সে একটু এগিয়ে গেল। সে এগিয়ে গিয়ে সে মূর্তিটিকে জিজ্ঞাসা করল, শুনছেন? আপনি শুনছেন? কে আপনি? হঠাৎ সেই সাদা শাড়ি পরা মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। রমেনের রক্ত জমে গেল। মহিলাটির মুখে কোনো চোখ নেই, ফাঁকা গর্ত শুধু, আর মুখ থেকে ধীরে ধীরে রক্ত ঝরছে। রমেন পিছিয়ে যেতে লাগলো, কিন্তু তখনই মহিলাটা এক লাফে তার সামনে দাঁড়ালো। তার গলায় ভাঙা কর্কশ শব্দ, তুই আমাকে দেখেছিস? রমেন চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। হঠাৎ রমেনের লণ্ঠন নিভে গেল।
চারদিকে অন্ধকার। সে দৌড়াতে শুরু করলো। পিছন থেকে শোনা গেল, থাম থাম, আমার শাড়ি ফিরিয়ে দে। রমেন বুঝতে পারলো না কোন শাড়ি। সে তো কিছুই নেয়নি, কিন্তু সে শব্দ তার পিছু ছাড়ল না। অবশেষে রমেন দৌড়ে গ্রামে ফিরে এলো। ঘেমে একেবারে ভিজে গেছে সে। মামা দরজা খুলে তাকে দেখে চমকে উঠল। তাকে জিজ্ঞাসা করলো, কোথায় ছিলি তুই? রমেন হাঁপাতে হাঁপাতে সব বলল। সব শুনে হরিপদ চুপ করে রইল, তার মুখ ফ্যাকাশে। কিছুক্ষণ পরে মামা বলল, তুই যাকে দেখেছিস সে বেঁচে থাকতেই গ্রামের মেয়ে ছিল। রমেন অবাক। মানে? মামা ধীরে ধীরে বলল, ওর নাম ছিল শ্যামলী। ওকে জোর করে মেরে ফেলা হয়েছিল, আর তার শাড়িটা কেউ চুরি করে নিয়ে যায়। রমেনের গা শিউরে উঠল। তাহলে সে এখন শাড়িটা খুঁজছে? মামা মাথা নাড়ালো। হ্যাঁ, আর যে ওকে দেখে তার কাছেই সে শাড়ি চায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকা সাদা শাড়ি মহিলাটার দিকে তাকিয়ে রমেনের শরীর জমে গেল। তার চোখ নেই, শুধু অন্ধকার গর্ত। সেই গর্ত ভিতর থেকে যেন অজানা শূন্যতা। হরিপদ কাঁপতে কাঁপতে ফিস ফিস করে বলল, দেখিস না ওর দিকে, তাকাস না, চোখ নামিয়ে রাখ। রমেন চোখ নামাতেই চাইল, কিন্তু পারল না। যেন কোনো অদৃশ্য শক্তি তাকে বাধ্য করছে তাকিয়ে থাকতে। হঠাৎ দরজাটা নিচ থেকে খুলে গেল। মহিলাটা ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকলো। তার পায়ের আওয়াজ নেই, শুধু ঠান্ডা একটা বাতাস চারদিকে ছড়িয়ে পড়ল। ঘরের প্রদীপটা একবার ধপ করে জ্বলে উঠল, তারপর ম্লান হয়ে গেল। মহিলাটা রমেনের সামনে এসে থামল। তার কণ্ঠে সেই এক ভাঙা শব্দ, আমার শাড়ি দে। রমেন কাঁপতে কাঁপতে বলল, আমি আমি কিছু নিইনি, বিশ্বাস বিশ্বাস করুন, আমি কিছু নিইনি, আমি কিছু নিইনি আপনার। হঠাৎ রমেন অনুভব করলো তার হাতের সেই সাদা কাপড়টা শক্ত হয়ে সংকুচিত ছড়িয়ে পড়ছে, যেন শক্ত করে বেঁধে নিচ্ছে তাকে। হরিপদ তাড়াতাড়ি একটা তাবিজ এনে রমেনের হাতে বেঁধে দিল। এটা পর, ও তোকে ছুতে পারবে না। তাবিজ বাঁধা মাত্রই একটা ভয়ঙ্কর চিৎকার করে পুরো ঘর কেঁপে উঠল। মহিলাটা পিছিয়ে গেল, কিন্তু তার মুখে আরো ভয়ঙ্কর রাগ। হরিপদ ধীরে ধীরে বলতে শুরু করলো, অনেক বছর আগেকার কথা। শ্যামলী ছিল সুন্দরী মেয়ে। গ্রামের জমিদারের ছেলে তাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু শ্যামলী রাজি হয়নি। তাই এক রাতে ওকে তুলে নিয়ে যায় আর শ্মশানে হত্যা করে। রমেনের চোখ বিস্ফারিত। সে বলল, তারপর? তারপর ওর দেহ পুড়িয়ে দেয়, কিন্তু তার লাল শাড়িটা একজন লোভী লোক চুরি করে নিয়ে যায়। মরার আগে শ্যামলী শপথ করেছিল যে তার শাড়ি নেবে সে শান্তি পাবে না। সেই থেকে সে প্রতি অমাবস্যায় সে শ্মশানে ফিরে আসে, তার শাড়ি খোঁজে। রমেন হঠাৎ নিজের হাতের দিকে তাকালো। সাদা কাপড়টা এখন লাল হয়ে যাচ্ছে, রক্তে ভিজে উঠেছে। শ্মশানে যেদিন কেউ যায়, শ্যামলী নিজেই তার শাড়ির একটা অংশ তার সঙ্গে পাঠায়। রমেনের গা ঠান্ডা হয়ে গেল। মানে মানে আমি এখন? হ্যাঁ,
এখন তুই তার শিকার। হরিপদ তাড়াতাড়ি ঘরের কোণে রাখা পুরনো একটা বাক্স খুলল। সেখান থেকে বের করলো কিছু পবিত্র গঙ্গা জল আর কয়েকটা মন্ত্র লেখা কাগজ। সে মন্ত্র পড়তে শুরু করলো। মহিলাটা ক্রমশ অস্থির হয়ে উঠছে। সে চিৎকার করছে, আমার শাড়ি, আমার শাড়ি। হঠাৎ সব বাতি নিভে গেল। ঘর অন্ধকারে ডুবে গেল। রমেন অনুভব করলো কেউ তার গলা চেপে ধরছে। ঠান্ডা বরফের মতো হাত। সে নিঃশ্বাস নিতে পারছে না। সে বলছে, বাঁচাও, মামা বাঁচাও। তার গলা থেকে ক্ষীণ শব্দ বেরোলো। হরিপদ তাড়াতাড়ি গঙ্গা জল ছিটিয়ে দিল। মন্ত্র পড়তে লাগলো জোরে জোরে। হঠাৎ একটা বিকট চিৎকার, তারপর সব শান্ত। ঘরের আলো আবার জ্বলে উঠল। মহিলাটা নেই। ঝড়ের আগে নীরবতা। রমেন মাটিতে লুটিয়ে পড়ল। হাঁপাচ্ছে সে। তার হাতের কাপড়টা এখন আছে, কিন্তু এখন সেটা পুরো লাল। রমেন কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কি করতে হবে? হরিপদ ধীরে বলল, শ্যামলীর আসল শাড়িটা খুঁজে বের করতে হবে, আর সেটাকে তার আত্মার কাছে ফিরিয়ে দিতে হবে। রমেন স্তব্ধ। হরিপদ বলল, যে লোকটা শাড়িটা চুরি করেছিল তার বাড়ি এখন ভাঙা অবস্থায় আছে, জঙ্গলের ভিতরে। ঠিক তখনই ঘরের জানলা ঠক ঠক করে উঠল। দুজনেই তাকালাম। জানলার বাইরে সে একই মুখ, রক্তে ভেজা। সে এখন কোথায়? সে বহু আগেই মারা গেছে, কিন্তু তার পাপ এখনো বেঁচে আছে। তারা বাড়ির ভেতর ঢুকলো। মেঝে ধুলোয় ঢাকা, চারদিকে ভাঙা আসবাবপত্র। হঠাৎ লণ্ঠনের আলো দেখা গেল দেওয়ালের পুরনো একটা ছবি। একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লাল শাড়ি। রমেন ছবিটার দিকে তাকিয়ে কেঁপে উঠল। এটাই কি সেই লোক? হরিপদ মাথা নাড়ল। হ্যাঁ, নাম ছিল নিতাই। রমেন হঠাৎ লক্ষ্য করলো মেঝেতে লাল রঙের কিছু দাগ, যেন রক্ত শুকিয়ে গেছে। সে ধীরে ধীরে সেই দাগ অনুসরণ করতে লাগলো। দাগগুলো তাকে নিয়ে গেল বাড়ির এক কোণের ঘরে। ঘরটা পুরো অন্ধকার। হরিপদ লণ্ঠনটা উঁচু করে ধরতেই দুজনে থমকে গেল। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের বক্স। বাক্সটির চারপাশে মাটিতে আঁকা অদ্ভুত চিহ্ন, যেন কেউ কোনো তান্ত্রিক কাজ করেছিল। রমেন কাঁপতে কাঁপতে বলল, ওর ভিতরে কি? হরিপদ ধীরে ধীরে বলল, বাক্সটা খোলো। রমেন ধীরে ধীরে বাক্সটির কাছে গেল। তার হাত কাঁপছে। সে বাক্সটা খুলতে গেল। হঠাৎ একটা বিকট চিৎকার, পুরো বাড়ি কেঁপে উঠল। লণ্ঠনে আলো দপদপ করতে লাগলো। ঘরের এক কোণে হঠাৎ কুয়াশা জমতে শুরু করলো। তার ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই একই সাদা শাড়ি পরা মহিলা, কিন্তু তার চেহারা আরো ভয়ঙ্কর। চোখের গর্ত থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, মুখে বিকৃত হাসি। রমেন পিছিয়ে গেল, কিন্তু তার হাত যেন নিজের ইচ্ছায় বাক্সটার ঢাকনা খুলে দিল। বাক্সটা খুলতেই ভেতর থেকে বেরোলো একটা লাল শাড়ি, কিন্তু সেটা সাধারণ শাড়ি নয়, পুরোটা রক্তে ভেজা। আর শাড়িটার ভেতরে যেন কিছু নড়ছে। রমেন আতঙ্কে চিৎকার করে উঠল, এটা কি? হঠাৎ শাড়িটা নিজে থেকেই নড়তে শুরু করলো। ধীরে ধীরে সেটা বাক্স থেকে বেরিয়ে এলো, আর মুহূর্তের মধ্যে সেটা উড়ে এসে রমেনের গায়ে জড়িয়ে গেল।
রমেন চিৎকার করতে লাগলো। শ্যামলী হেসে উঠল, একটা ভয়ঙ্কর অমানসিক হাসি। এবার তুই আমার। রবিন অনুভব করলো তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, সে নড়তে পারছে না, শাড়িটা তার গলায় শক্ত করে জড়িয়ে ধরেছে। হরিপদ মরিয়া হয়ে মন্ত্র পড়তে শুরু করলো, কিন্তু হঠাৎ তার কণ্ঠ থেমে গেল। রমেন দেখলো শ্যামলী তার ঠিক পিছনে দাঁড়িয়ে আর ধীরে ধীরে তার কাঁধে হাত রাখছে। হরিপদ তার কাঁধে সেই ঠান্ডা হাত অনুভব করলো, বরফের মতো হাত। তার শরীর কেঁপে উঠল, মন্ত্র পড়ার শব্দ হঠাৎ থেমে গেল। রমেন আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু হরিপদ যেন আর নিজেই নিয়ন্ত্রণে নেই। শ্যামলীর মুখে ধীরে ধীরে এক বিকৃত হাসি ফুটে উঠল। সে হরিপদের কানে ফিসফিস করে বলল, তুই জানিস আমার কষ্ট। হঠাৎ হরিপদর দুটো চোখ সাদা হয়ে গেল। সে ধীরে ধীরে মাথা তুলল, আর তার মুখে এক অদ্ভুত হাসি। রমেন বুঝতে পারল হরিপদ আর আগের মতো নেই। রমেন, হরিপদ বলল, কিন্তু তার গলাটা যেন অন্য কারোর, গভীর, কর্কশ, ভয়ঙ্কর। তুই পালাতে পারবি না। রমেন পিছিয়ে যেতে লাগলো, তার গায়ে জড়ানো সেই লাল শাড়িটা আরো শক্ত হয়ে তাকে বেঁধে ফেলেছে। সে শ্বাস নিতে পারছে না। শ্যামলী ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। এবার সে একা নয়, হরিপদ তার সাথে দাঁড়িয়ে আছে। দুজনের মুখেই এক ভয়ঙ্কর হাসি। আমার প্রতিশোধ, হরিপদ বলল। হঠাৎ রমেনের মনে পড়ল, মামা যখন গল্প বলছিল তখন সে একটা বিষয় খেয়াল করেনি। মামা, সে কষ্ট করে বলল, তুমি এত কিছু জানলে কিভাবে? হরিপদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, কারণ আমি সব দেখেছিলাম। রমেন স্তব্ধ। তাই একা ছিল না, সেদিন আমিও ছিলাম। রমেনের মাথায় যেন বাজ পড়ল। মানে তুমি? হরিপদের মুখে অপরাধ আর পাগলামির মিশ্র হাসি। হ্যাঁ, আমিও ওকে থামাইনি। আমি দেখছিলাম কিন্তু কিছু করিনি। শ্যামলী হেসে উঠল, তুই দোষী। হঠাৎ সে হরিপদর গলা চেপে ধরল। হরিপদ ছটপট করতে লাগলো, মাফ করে দে, মাফ করে দে আমায়। কিন্তু শ্যামলীর চোখে কোনো দয়া নেই। রমেন অসহায় হয়ে তাকিয়ে আছে, সে কিছুই করতে পারছে না। শাড়িটা এখনো তার গায়ে শক্ত করে বাঁধা। হঠাৎ শ্যামলী হরিপদকে মাটিতে ছুঁড়ে ফেলল, তারপর ধীরে ধীরে বলল, তোর শাস্তি তুই পাবি। হঠাৎ রমেনের মাথায় একটা ভাবনা এলো। সে চিৎকার করে বলল, শ্যামলী, তুমি কি শুধু প্রতিশোধ চাও না মুক্তি? তার মুখে এক মুহূর্তের জন্য দ্বিধা চলে এলো। রমেন বলল, তোমার শাড়ি আমরা ফিরিয়ে দেব, তোমার আত্মার শান্তি দেব। শ্যামলীর চোখের গর্ত থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। সে কাঁপতে লাগলো, মনে হচ্ছে তার ভিতরে কিছু লড়াই হচ্ছে। হঠাৎ
শ্যামলী চিৎকার করে উঠল, মিথ্যে! মানুষ শুধু বিশ্বাসঘাতকতা করে। সে রমেনের দিকে ঝাঁপিয়ে পড়ল। শাড়িটা আরো শক্ত হয়ে গেল। রমেনের শ্বাস নেওয়া বন্ধ হয়ে আসছে। বাক্সটার ভেতর থেকে এক অদ্ভুত আলো বের হতে শুরু করলো। লাল শাড়িটার ভেতর থেকে যেন কেউ ডাকছে, আমাকে মুক্তি দাও। রমেন সে শক্তি দিয়ে সেই বাক্সটার দিকে তাকালো। বাক্সটার ভেতর থেকে বের হওয়া সেই অদ্ভুত আলো পুরো ঘরটাকে ঢেকে দিল এক লাল আভায়। শ্যামলীর মুখে প্রথমবারের মতো এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। ভয়ঙ্কর রাগের মাঝে মিশে গেল গভীর যন্ত্রণা। রমেন শ্বাস নিতে পারছে না। লাল শাড়িটা তার গলায় শক্ত করে চেপে ধরে আছে। চোখ ঝাপসা হয়ে আসছে, কিন্তু সেই আলো যেন তাকে ডাকছে, আমাকে মুক্তি দাও। শব্দটা এবার স্পষ্ট শোনা গেল। রমেন কষ্ট করে বলল, শ্যামলী, এটা তোমারই কণ্ঠস্বর, তাই না? শ্যামলী থমকে গেল। তার দেহ কাঁপতে লাগলো। একই শরীরের মধ্যে যেন দুটো সত্তা লড়াই করছে। এক মুহূর্তে সে আগের মতো ভয়ঙ্কর, চোখের জায়গায় অন্ধকার গর্ত, মুখের রক্ত। পরের মুহূর্তেই তার মুখে ফুটে উঠেছে এক সাধারণ গ্রামের মেয়ের অসহায় চেহারা, চোখের জল। রমেন বুঝতে পারল শ্যামলীর আত্মা এখনো পুরোপুরি অন্ধকারে ঢুকে যায়নি। হরিপদ মাটিতে পড়ে কষ্ট করে বলল, রমেন, শাড়িটা ওর আত্মাকে বেঁধে রেখেছে। ওর মৃত্যু আর অসম্পূর্ণ প্রতিশোধ আর যন্ত্রণায় ওর আত্মা আটকে গেছে। হরিপদ কাঁপতে কাঁপতে বলল, শাড়িটা পুড়িয়ে ফেল আগুনে, তাহলেই অভিশাপ শেষ হবে। রমেন অবাক, কিন্তু তাহলে শ্যামলী? হরিপদ চোখ বন্ধ করে বলল, তখনই মুক্তি পাবে। রমেনের সামনে এখন দুটি পথ, একদিকে নিজের জীবন বাঁচানো, অন্যদিকে এক অভিশপ্ত আত্মাকে মুক্তি দেওয়া। শ্যামলী আবার তার ভয়ঙ্কর রূপে ফিরে এলো। তুই মরবি। শেষ শক্তি দিয়ে রমেন চারদিকে তাকালো। ঘরের কোণে একটা পুরনো প্রদীপ পড়ে আছে। সে ধীরে ধীরে হাত বাড়ালো, কিন্তু শাড়িটা তাকে টেনে ধরে আছে। শ্যামলী ফ্যাক ফ্যাকে গলায় বলল, পারবি না। রমেন প্রদীপটা ধরলো, কাঁপতে কাঁপতে সেটা জ্বালালো। আগুনের ছোট্ট শিখা জ্বলে উঠল। শ্যামলী হঠাৎ পিছিয়ে গেল। চিৎকার করে বলল সে, রমেন লাল শাড়িটার দিকে আগুনটা নিয়ে গেল। শাড়িটা যেন জীবন্ত হয়ে ছটফট করতে লাগলো। শ্যামলী চিৎকার করছে। আগুন শাড়িতে ছোঁয়াতেই একটা অদ্ভুত শব্দ হলো। শাড়িটা ধীরে ধীরে পুড়তে শুরু করলো। ঘর ভরে গেল ধোঁয়ায়। শ্যামলী মাটিতে পড়ে ছটফট করছে। আগুন বাড়ছে, শাড়িটা জ্বলছে। শ্যামলীর কণ্ঠে একসঙ্গে দুটো শব্দ, একটা ভয়ঙ্কর চিৎকার আর একটা শান্তি, ধন্যবাদ। আগুনের ভেতর থেকে একটা ছায়া উঠে দাঁড়ালো, আগের থেকেও ভয়ঙ্কর। আগুনের ভেতর থেকে উঠে দাঁড়ানো সেই ছায়াটা যেন আগুনকে গ্রাস করে ফেলেছিল। লাল শাড়িটা পুড়ছে, কিন্তু তার ভিতর থেকে যে অন্ধকার শক্তি বেরিয়ে আসছে তা আরো ভয়ঙ্কর। রমেন পিছিয়ে গেল। এটা শুধু শ্যামলী না, এটা তার যন্ত্রণা, তার রাগ, তার প্রতিশোধের ছায়া। শাড়িটা প্রায় পুড়ে গেছে, কিন্তু এই ছায়াটা এখনো রয়ে গেছে। রমেন বুঝতে পারলো শুধু শাড়ি পোড়ালেই হবে না। আগুনের ভেতর থেকে ধীরে ধীরে একটা আলোর অবয়ব বেরিয়ে এলো। এবার শ্যামলী আগের মতো ভয়ঙ্কর নয়। সে এখন শান্ত। তার মুখে আর রক্ত নেই, চোখে আর
অন্ধকার নেই, সে যেন এক সাধারণ মেয়ে হয়ে গেছে, একটি সাধারণ গ্রামের মেয়ে। বাইরে ভোরের আলো ফুটেছে, পাখির ডাক শোনা যাচ্ছে, যেন কিছুই ঘটেনি। রমেন মাটিতে বসে পড়ল। তার গা, শাড়ির বন্ধন খুলে গেছে, সে বেঁচে গেছে। রমেন সেই গ্রাম ছেড়ে চলে গেল, কিন্তু মাঝে মাঝে রাতের গভীরে সে এখনো শুনতে পায় একটা মৃদু কণ্ঠস্বর। এতক্ষণ আপনারা শুনছিলেন গ্রাম বাংলার একটি ভূতের গল্প, শ্মশানের শাড়ি। আজকের গল্প এতটাই। দেখা হচ্ছে পরের গল্পে।